শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে টিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি নির্বাচন, সংস্কার এবং ঐক্য অনৈক্য। এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব এবং স্টুডিওতে এই আলাপে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ.এম. সাইফ আলী খান, রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে.এম. মতিনুর রহমান। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ডক্টর আক্তার হোসেন মজুমদার। আপনাদের তিনজনকে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। পতিত স্বৈরাচার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল মন্তব্য প্রধান উপদেষ্টার। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় কমিশন। নেওয়া হচ্ছে সব প্রস্তুতি। রাজনৈতিক দল ও অংশীজনের সহযোগিতার আহ্বান সিইসির। খারাপ কাজ থেকে দূরে থাকুন, নইলে জনগণ শেখ হাসিনার মতো ছুঁড়ে ফেলে দেবে ঠাকুরগাঁয়ে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন বিএনপি মহাসচিব। ঢাকা সহ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন। প্রশাসনিক ভবন এবং শ্রেণীকক্ষে তালা। এবং পুতুলের গুলশানের ফ্ল্যাটের জব্দের আদেশ। শেখ রেহানা ও স্বামী সহ 8 জনকে দেশ ছাড়তে নিষেধাজ্ঞা। এসিসি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের চিঠি। আমরা শিরোনাম শুনছিলাম, এবারে মূল আলোচনায় যাব। প্রথমেই এইচ সাইফ আলী খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় নির্বাচন, সংস্কার এবং ঐক্য অনৈক্য, যে কথাটি আমরা বলি প্রায়শই, যে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর এক ধরনের একাট্টা মনোভাব ছিল এবং যার একত্রিত শক্তিতে একটি ফ্যাসিস্ট দীর্ঘদিনের সরকার জগদ্দল পাথরের মতো জাতির উপর যেটি চেপে বসেছিল তাদেরকেও পর্যন্ত পতন ঘটাতে সক্ষম হয়েছে, তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে তাদের এই একত্রিত একটা মনোভাবের কারণে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে নির্বাচন, সংস্কার, বিভিন্ন বিষয়, বিচার, কোনো দলকে, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়, এই সব কিছু নিয়ে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে। এই দূরত্বটা, এই যে মতের যে ঐক্য অনৈক্যের বিষয়, এটি কেন? সর্বপ্রথম আমি এটিএন বাংলা এবং আপনাকে সহ সকল শ্রোতা আজকে যারা সেটের সামনে বসে আছেন অথবা পরে দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। অ্যাকচুয়ালি আমি দূরত্ব বলে তেমন কিছু মনে করছি না। আচ্ছা, এটার একটা রিজন হলো, রাজনীতিতে অনেক কথা হবে, অনেক কথা আসবে, অনেক কথা যাবে, অনেক মারপ্যাচ হবে, বাট একটা সময় এই জাতি যেহেতু একাট্টা হয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদকে একেবারে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, বিতাড়িত করেছে, সুতরাং আমার মনে হয় দেশের বৃহত্তর স্বার্থে ঐক্য অবশ্যই আসবে। কিভাবে আসবে? আপনারা নির্বাচন নিয়ে যতটা মানে তাড়াহুড়ো বলবো না, ঠিক মানে যেরকম সোচ্চার আছেন, ততটা কি আপনারা সংস্কার নিয়ে বলছেন কিনা? কেউ কেউ বলছে রাজনৈতিক দলের নিষিদ্ধ করার প্রশ্নে বলছেন কিনা, বিচারের প্রসঙ্গে আপনাদের ভয়েস সেইভাবে রেইজ হচ্ছে কিনা যতটা রেইজ আমরা দেখতে পাচ্ছি নির্বাচন প্রসঙ্গে? দেখুন, বিএনপি গত 17 বছর ধরে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি করে আসছে। কেন? বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং গণতন্ত্রের ভিত্তি হচ্ছে জনগণ। জনগণ যদি তাদের রায় মধ্য দিয়ে কোনো সরকার প্রতিষ্ঠিত না করতে পারে, তাহলে জনগণের কাঙ্ক্ষিত যে আশা সেটা সফল হবে কি করে? সেজন্যই আমরা নির্বাচনের কথা বলি। এবং বিএনপির এই আন্দোলন যে করে এসছে, আপনি আমাদের একটা পরিসংখ্যানে দেখবেন প্রায় 4771 বা তার বেশি আমাদের নেতাকর্মী শহীদ হয়েছে এই আন্দোলনগুলোতে। শুধুমাত্র আপনি দেখেন আমাদের জনগুরুত্ব সম্পন্ন যে সকল বিষয়গুলো, সেগুলো প্লাস
নির্বাচন সব সময় ছিল যে আমাদের একটি সুষ্ঠু সুশৃঙ্খল এবং নিরপেক্ষ একটি নির্বাচন, এবং সেটা নির্দলীয় সরকারের অধীনে। আপনি বলছেন এটাকে অন্য কিছুর অন্তরায়। নির্বাচনের অন্তরায় কোনো কিছু হওয়া উচিত নয়, কারণ নির্বাচন হলো গণতন্ত্রের মূল ভিত্তি। নির্বাচনের মধ্য দিয়ে জনরায় প্রতিফলিত হয়। এরপর আসছেন আপনি সংস্কারের কথাটা বলেছেন। সংস্কার ছাড়া, আমরা বলিনি যে সংস্কার ছাড়া নির্বাচন দিন। আমরা চাই নির্বাচন, অর্থাৎ জনরায়, সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে পরিবেশটা প্রয়োজন, সেই পরিবেশটা তৈরি করার জন্যই কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্টের কাজ হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনটা যাতে হয়, পক্ষপাতমূলক কোনো যেন নির্বাচন না হয়, সেই নির্বাচনের একটা পটভূমি তৈরি করা, লেভেল প্লেইং ফিল্ড। তো আমরা এর বাইরে তো আর কিছু চাচ্ছি না। এখন এত সহজ, মানে এই অল্প সময়ে, যেহেতু দীর্ঘ 16 বছর প্রশাসনের বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে নির্বাচন যারা অপারেট করবে, তারা সব জায়গায় যখন ফ্যাসিস্টদের দোসরের কথা বলা হয়, কিংবা যদি নির্বাচনী আইনগুলোর কথা বলি, ভোটার তালিকা হালনাগাদ করা, নির্বাচনের এলাকার ডিমার্কেশন, এই সব কিছু কি আপনার কাছে মনে হয় কিনা যে এগুলো এই সময়ের মধ্যেই সম্ভব? দেখুন, এগুলো মনে হওয়ার বিষয় নয়, এটা একটা ক্যালকুলেশনের বিষয়। আচ্ছা, আপনি দীর্ঘদিন সাংবাদিকতার সাথে আছেন, আপনার অনেক অভিজ্ঞতা থাকবে। এখন গ্লোবালাইজেশনের যুগে বা আমাদের এই বর্তমান প্রজন্ম অনেক স্মার্ট, অনেক কিছু বুঝে, অনেক আধুনিকভাবে এগুলো করা যায়। এগুলো করার জন্য খুব বেশি সময় প্রয়োজন হয় না। আচ্ছা, ঠিক আছে। এর আগেও আপনি দেখেন 91-এ যখন এরশাদের পতন হলো, তখন মাত্র 3 মাসের মধ্যে দিয়ে নির্বাচন হয়েছে, এবং তত্ত্বাবধায়ক সরকার, তখন ওই সরকারের নাম ছিল বোধহয় তত্ত্বাবধায়ক সরকারই বলবো, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তখন নির্বাচন হয়েছিল, কিন্তু 3 মাসের ভেতরেই খুব সুন্দর একটা নির্বাচন হয়েছে। আপনি দেখেন 2007 সালে যখন 111-এর যে গভর্নমেন্ট আসলো, তারা কিন্তু লম্বা করলো, যার ফলশ্রুতি 2009 কিন্তু সুন্দর সুশৃঙ্খল একটা নির্বাচন হয়নি। আপনি যদি সময় নিয়ে বলেন যে সময় নিয়ে আমি সুন্দর পরিবেশ সৃষ্টি করব, তা হয় না। ইন্টেনশনটা মুখ্য। এখানে আরেকটা জিনিসও চলে আসে। আরেকটা জিনিস হলো, আপনি অনির্বাচিত সরকারের কাছে যত বেশি সময় ক্ষমতা থাকবে, তত বেশি দেশ ক্ষতিগ্রস্ত অথবা কোনো রকম যে কোনো সময় যে কোনো রকমের বিপদগ্রস্ত হতে পারে। অনির্বাচিত কেন বলছি? এটা কি জনপ্রত্যাশার প্রতিফলন নয়? অনির্বাচিত আর জনপ্রত্যাশা দুটো ডিফারেন্স আছে। ব্যাখ্যা আপনি কি? নির্বাচিত বলতে জনগণ সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন করে যাকে, সেটা হলো নির্বাচন। এখন আমরা সব রাজনৈতিক দল মিলে এই সরকারকে সাপোর্ট করেছি। এখন এই সব রাজনৈতিক দল মিলে আমরা মনোনীত করেছি এই সরকারকে। মনোনীত আর নির্বাচিত ডিফারেন্ট, খুব একদম সেপারেট জিনিস। এখন মনোনীত ব্যক্তিকে কিন্তু আমরা বলেছি, আমরাই বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং বিশাল জনসংখ্যা, আমাদের ভোটের যে সংখ্যা, ভোটের দিক থেকে যদি আমি হিসাব করি, তার মানে আমার সাথে বিশাল একটা জনরায় আমার কাছে আছে, আমার সাথে আছে। তো বিএনপি যদি বলে এই কথাটা যে আমরা স্বল্প সময়ের মধ্যে যে সকল সংস্কারগুলো অত্যাবশ্যকীয় নির্বাচনের জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখার জন্য, সেই সংস্কারগুলো করেই আপনারা নির্বাচন দিন, আমরা এটা যদি বলে আসছি, এই কথাটাই বলে আসছি, তাহলে আমার মনে হয় কি এর মধ্যে আপনার এটাও তো আরেকটা জনরায়। বিএনপি কথা বলা, বিএনপি তো একটা বিশাল একটা স্টেক হোল্ড করে। তাহলে এরপরে আপনি অন্য দলগুলো আমরা ছোট করে কাউকেই দেখছি না, বাট তাদের ভোটের পার্সেন্টেজ বা ইয়ের হার বলেন, আপনার ফেসবুক বা অনলাইন অথবা আপনি মিডিয়ায় বললেন যে মানুষ চায়, অনেক মানুষ চায়, এতে করে এটা হয় না যে তাদের কাছে জনরায় অথবা তারা নির্বাচিত, এটা বলার কোনো বিষয়। তারা মনোনীত আমাদের দ্বারা। কারণ যখন শেখ হাসিনা পালিয়ে যাবার পরে ওই সময় আমাদের একটা ইন্টারিম গভর্নমেন্ট, নিরপেক্ষ সরকার দরকার ছিল। সেই সরকারটা কি জন্য দরকার ছিল? আমাদের নির্বাচন ব্যবস্থার জন্যই তো। দেখেন, আমরা 17 বছর ধরে আন্দোলন করেই আসছি কিন্তু নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য, যাতে করে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে ওই সরকার। না, 17 বছরের প্রসঙ্গ যেহেতু বললেনই, এই কথাটিও বারবার আলোচনায় আসে। অনেকেই বলে যে 2024-এর যে নির্বাচন হয়ে গেল, যদি সেটি অ্যাজ ইউজুয়াল থাকতো, এর আগেও তো 5 বছর করে থেকেছে, সুতরাং সেই নির্বাচনটি তাহলে তো আরও 5 বছর অপেক্ষা করতে হতোই। দেখেন, আমাদের আন্দোলন কিন্তু
ছিল, লেগেছিল, আমাদের আন্দোলন জারি ছিল। আর আপনি একটা জিনিস মনে রাখবেন, এরশাদ বিরোধী আন্দোলনেও আমরা সর্বপ্রথম মনে করতাম যে কিছুই হচ্ছে না, কিন্তু সর্বশেষ আমি একদম 80 দশকের ছাত্রনেতা, তখন সর্বশেষ আমরা দেখলাম কি এরশাদকেও পালাতে হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা কোনো না কোনো একটা উসিলা থাকে। এখানে আমাদের এই ছোটো ভাইয়েরা ছাত্ররা নেমে এসছে, আমরা তাদের ডাকে, তারা যখন মাঠে ছিল আমরা আমাদের সর্বস্ব দিয়ে আমরা কিন্তু নেমেছি, যার ফলে হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এবং সকলেই, আমি বলি একদম আপামর জনতা, রিক্সা শ্রমিক থেকে নিয়ে সর্বস্তরের মানুষ নেমে এসছে কিন্তু। সুতরাং সর্বস্তরের মানুষ কি চায় এটা, এই সরকার দীর্ঘ সময় থাকুক? এই ম্যান্ডেট আপনি কীভাবে বুঝলেন? এটা আমি কয়েকটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে অনেকে বলছে যে সাধারণ মানুষ চায়। এটা কোথায় পেলেন ভাই আপনি, সাধারণ মানুষ চায়? রায় অবশ্য সাধারণ মানুষের সাক্ষাৎকারও নিচ্ছে কেউ কেউ। সাধারণ আপনি 100 জনের সাক্ষাৎকার নিয়ে আপনি এটা বলতে পারেন না, সম্ভব না। আপনাকে ভোট করতে হবে। এবং যে কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় গত 17 বছরের কথা বলছি, আমরা একটা সংস্কারের কথা বলেছি। আপনি সংস্কারের কথা বললেন, সেজন্য আমি বললাম, যখন এই 24 সালের জুলাইয়ের আন্দোলনের কোনো নাই, 23 সালে আমরা, আমাদের বিএনপির ওয়েবসাইটও আছে সেই 31 দফাগুলো, bnpbd.org-তে, সেখানে যেই সংস্কারগুলোর কথা উনি বলেছেন সেগুলো কিন্তু আওয়ামী লীগ সরকার থাকা অবস্থা, এবং তাও 23 সালে। এখন দেখেন, আমরা সংস্কারের বিপক্ষে, এটা কে বললো? সংস্কারের জনক আমরা, সংস্কারের জনক বিএনপি, সংস্কারের জনক তারেক রহমান। অবশ্যই আমরা সংস্কার চাই। আমরা কাদের নিয়ে সংস্কার করব? এক পেশের সংস্কার আমরা করতে চাইনি বিধায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান বলেছেন, আমরা যদি সরকারে যাই আমরা জাতীয় সরকার করব, করে সবাইকে নিয়ে সংস্কার করব। তার মানে আপনি এখন সংস্কার করবেন কি? কতজন আপনার পাশে আছে, এই সংস্কারের পক্ষে আছে বলেন তো? আর যদি বিএনপিকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় পাঠায় মানুষের, জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে সবাইকে নিয়ে যে সংস্কার হবে সেটাই তো অবশ্যই আসল সংস্কার হবে। আর একটা জিনিস হচ্ছে যে, আমি একটু কথা, সরি, উইথ ডিউ রেসপেক্ট টু দিস গভর্নমেন্ট, এখানে আমাদের যারা যে সকল সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, ওনারা এক একজনের নিজস্ব ফিল্ডে অনেক স্বস্বক্ষেত্রে অনেক সম্মানিত। দেখুন, রাজনীতির জায়গাটা এবং দেশের সাধারণ মানুষের পালস বোঝার জায়গাটা একদম ভিন্ন। এটা খুব মাঠ থেকে উঠে আসতে হয়, একদম ফিল্ড লেভেল থেকে উঠে আসতে হয়। আমরা খুব সাধারণ জায়গা থেকে উঠে এসেছি, রাজনীতি করে এসেছি। আমরা মানুষের পালসটুকু বুঝি। মানুষ সাহস পেতে পারে এমন একটা গভর্নমেন্ট দরকার হয়, মানে আস্থায় নিতে পারে এমন একটা গভর্নমেন্ট সংকট যাতে তৈরি না হয়। কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু শুনে আসি, ডক্টর আক্তার হোসেন মজুমদার রয়েছেন আমাদের সাথে। ডক্টর আক্তার হোসেন মজুমদার, আপনি শুনছিলেন নিশ্চয়ই যে কথা বলা হচ্ছে এখানে। আমরা প্রায়শই বিএনপির ওপর এক ধরনের মানে নেতিবাচক মন্তব্য করা হয় যে কেন নির্বাচন চাচ্ছে তারা, কিন্তু বিএনপি তো গত 17 বছর থেকে নির্বাচনই চেয়েছে। এমন নয় যে এই অন্তর্বর্তী সরকার আসার পরে তারা নির্বাচন চাইলো, এবং ভোটের অধিকার তো মানে চাইতেই পারে। আর গত 3টি নির্বাচনের কথাও যদি বলি, সেই জায়গায়ও মানুষের তো এক ধরনের উন্মুখ ভাব রয়েছেই। সব কিছু মিলিয়ে বিএনপির নির্বাচনে চাওয়াটা কি খুব দোষের কিছু? জি, ধন্যবাদ। আমার সাথে যারা সহ আলোচক রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আলোচনায় আসলে আমরা সবার শুরুতেই জুলাই বিপ্লবের সাথে, জুলাই বিপ্লবের শহীদ এবং আহত সবাইকে সবার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি কথা শুরু করছি। রাজনৈতিক দলের নিকট নির্বাচন চাওয়া তো কোনো অন্যায় কিছু নয়, এবং আপনি যেটা সত্যি বলেছেন যে 17 বছর ধরে কেন, আরো আগে থেকে নির্বাচন কত রাজনৈতিক দল চাইবে, সেটা ঠিকই আছে, সে জায়গায় কোনো সমস্যা নেই। তো এখন সমস্যা সেটা হচ্ছে যে আমরা তো আসলে যেটা দেখেছি, বাস্তবে সঠিক নির্বাচন আমরা খুব অনেক আগে দেখেছি, যেটা 2001 হচ্ছে সর্বশেষ সঠিক নির্বাচন। 2009 নির্বাচনও কিন্তু জেনুইন নির্বাচন না। তো 14, 18, 19 এগুলো কি হয়েছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না। সে জায়গায় নির্বাচনের চাওয়াটা মানুষের দীর্ঘদিনে, সেটা ঠিকই আছে। এবং বিএনপি নেতৃবৃন্দ যেটা বলেছেন, এবং আজকেও আমাদের সহ আলোচক মহোদয় উনি যেটা বলেছেন, সেখানে দ্বিমতের কোনো সুযোগ নেই যে নির্বাচন চাওয়ার ক্ষেত্রে চাইবেন, সেটা স্বাভাবিক। সমস্যা সেটা হচ্ছে যে নির্বাচন তো একটা অবশ্যই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যম, সেটা আমরা অবশ্যই সবাই স্বীকার করব। বাট নির্বাচন আসছে, নির্বাচন যাচ্ছে, নির্বাচিত সরকার তো আমরা এরশাদ বিরোধী আন্দোলনে যেটা করলাম 1991-92-তে যখন আমাদের নতুন সরকার প্রতিষ্ঠিত হলো, তারপরে 96-তেও আমাদের এখানে একরকম আন্দোলন করে সরকারের পতন হলো। আবার 2001-এ আরেকটা সরকারের পতন, আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পতন হলো। তো আমাদের এখানে ঠিক নির্বাচন সঠিক মাত্রায় মানুষের চাওয়া মতো নির্বাচনগুলো মানুষকে চেয়ে সবসময় আদায় করতে হয়েছে বলে মনে হচ্ছে সবসময়।
সব সময়ের কথা যদি বলি আর জি, তো সে জায়গায় এখন এসে যেটা আমরা আজকে 2024-এর আন্দোলনের মধ্যে দিয়ে যে পরিস্থিতি পেয়েছি, এটা পলিটিক্যাল পার্টিগুলো চাওয়া ছিল সেটা ঠিকই আছে, এবার চাওয়াটাকে বাস্তবে রূপায়ণ করার ক্ষেত্রে মানুষের আস্থা পলিটিক্যাল পার্টিগুলো আমি বলবো যে ঠিক যেভাবে পেয়ে আন্দোলনটাকে সাকসেসফুল করতে পারতো সেটা বহুবারই চেষ্টা করেছে। 13 সনে একবার আন্দোলনের চেষ্টা করেছে, 14 গেল, 18 সনে চেষ্টা করেছে এবং 18 সনে বিএনপির কয়েকজন নির্বাচিত হয়েছে এবং সে নির্বাচিত হওয়ার কারণে 18 সনের নির্বাচনের বিষয়ে বিএনপির বক্তব্য আসলে খুব অস্পষ্টতায় ভরা ছিল। যারা নির্বাচিত হয়েছে তারা তো সংসদে সেখানে বিএনপি প্রতিনিধিত্ব করেছে, আবার যারা নির্বাচিত হয়নি বা এর মধ্যে বিএনপি সেক্রেটারি জেনারেল তিনি আবার গেলেন না, আবার গেলেন 6 জন, তাদেরকে দলের হাইকমান্ড থেকে অনুমতি দেওয়া হলো। তো সুতরাং 18 থেকে 24-এর মধ্যে সংসদকে বিএনপি মাঠের বক্তব্যে সেভাবেই বলেছে, বা সংসদে যারা ছিল তারা তো অবৈধ বা এটাকে অবৈধ সংসদ বলেননি, তারা যারা সংসদে ছিলেন তো তারাও তো বিএনপি প্রতিনিধি ছিলেন। সেই হিসাবে একটা অস্পষ্টতার জায়গা তৈরি হয়েছিল এবং বিশেষত পলিটিক্যাল পার্টিগুলোর উপরে মানুষের আস্থা, বিশেষ করে সরকার পরিবর্তনের জন্য তারা কতটুকু সাকসেসফুল হবে এরকম একটা আস্থার সংকটে পড়ে গিয়েছিল। এবং আমি তো বলবো যে বিএনপি সহ সকল রাজনৈতিক দলে গত যখন জুনে আন্দোলনের একটু একটু করে স্পোলিং শুরু হয়, জুন, জুলাই, আগস্ট, তখনও কিন্তু এমনকি আমার মনে হয় যে জুলাই মাসের 18-19 তারিখের আগ পর্যন্ত সরকারের পতন হবে সেরকম ভাবনা কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো করেনি। আমাদের বিএনপি সেক্রেটারি জেনারেল মহোদয় তিনিও তার বক্তব্য যেভাবে বলেছিলেন যে আন্দোলনের সাথে বিএনপি নেই, সেখানে ছাত্ররা আছে, তার মানে আন্দোলনের সাথে থাকলে যে ধরনের লায়াবিলিটি নেওয়ার প্রশ্ন আসে এবং যে রিস্ক নেওয়ার প্রশ্ন আসে সেটাও তারা কিন্তু সেই সময় নিতে পারেনি। সেটি কৌশলগত ছিল, আপনার কাছে কি মনে হয় সেটি কি কৌশলগত ছিল যে আসলে ওনারা বলেনি কিন্তু ভেতরে ভেতরে ওনারা সাহায্য করেছে, এরকমও তো হতে পারে না? ভিতরে আসলে আমার কাছে মনে হয় অন্য কথা। আমার কাছে মনে হয় যে বিএনপির নেতৃবৃন্দ বা পলিটিক্যাল পার্টিগুলো, সেন্ট্রাল নেতৃবৃন্দ যতটুকু তৎপর ছিল, মাঠ পর্যায়ের মানুষরা আরো বেশি অগ্রসর ছিল। তারা যেটি পেয়েছে বিষয়টা হচ্ছে যে আন্দোলনের নেতৃত্বের ক্ষেত্রে স্বার্থহীন ছাত্রদেরকে সামনে পেয়েছিল বলেই নেতৃত্বের নির্দেশনার আগেই কিন্তু মানুষ নেমে গিয়েছিল। নেতারা আমার কাছে মনে হয়েছে যে পরে নেমেছে, এর আগে মানে জনগণ নেমেছে। সেই জনগণ কারা? সেই জনগণ হচ্ছে আধিপত্যবাদ বিরোধী জনগণ, সেটা বিএনপির সাথে অবশ্যই থাকে, সেটা জামাতের সাথে থাকে, ইসলামপন্থী দলগুলোর সাথে থাকে। এই জাতীয় জনগণ কিন্তু আগে নেমে গিয়েছিল। আমার কাছে, আমার বিশ্লেষণে মনে হয়েছে, আমিও মাঠেই ছিলাম এবং সেখানে আমার মনে হয়েছে যে নেতৃত্ব পরে রেসপন্স করেছে, জনগণ আগে রেসপন্স করেছে। এবং সেই জনগণ রেসপন্স করার কারণ হচ্ছে জনগণ তাদের নেতৃত্ব দেওয়ার জন্য সামনে স্বার্থহীন ছাত্রদেরকে পেয়েছিল, সেটাই ছিল সবচেয়ে বড় কারণ। এটা গেল একটা দিক। আমার মনে হয় আপনার প্রশ্নের জবাবটা আমি যেটা দিলাম যে বিএনপি হ্যাঁ ঠিক আছে নির্বাচন চাইবে, বাট আমার যে কথাটা সেটা হচ্ছে যে নির্বাচন তো আমরা নিশ্চিত যাচ্ছি এবং 5 বছর 6 বছর পর পর আন্দোলন করতে হচ্ছে, আবারও যদি ঠিক একটা নির্বাচন করলাম আবারও আন্দোলনের পরিস্থিতি আবারও এরকম, সেটা চেয়ে যদি আমরা সংস্কার তো চাই, বিএনপি চায় এবং মানুষও সংস্কার চাচ্ছে, যে এমন সংস্কার চাচ্ছে যাতে আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় সরকারের পরিবর্তন হতে পারে এরকম একটা পরিস্থিতি সামগ্রিকভাবে, সেটা প্রাতিষ্ঠানিকভাবে, সেটা আইনশৃঙ্খলার দিক থেকে, সেটা জনগণের দিক থেকে, সেটা পলিটিক্যাল পার্টিগুলোর দিক থেকে, সব দিক থেকে সবাই যেন একই রকম টিউনিং করে রেসপন্স করতে পারে, রোল প্লে করতে পারে, ঠিক সেরকম সংস্কারের জায়গায় সংস্কারের পাশাপাশি নির্বাচনী প্রস্তুতিও তো চলতে পারে বিএনপি যেটি বলছে। আর সংস্কারের প্রশ্নে বিএনপি বলছে যে তারাই তো সংস্কারের পায়োনিয়ার, বা যখন আওয়ামী সরকার ছিল, এক্সিস্টিং সেই গভর্নমেন্ট ছিল অতীতের, সেই গভর্নমেন্ট থাকাকালীনই তো তারা সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে, বিভিন্ন মানে দফা 31 দফা বলি বা ভিশন 2040ও বলি। হ্যাঁ, সংস্কারের ক্ষেত্রে তো সংস্কার আসলে চলমান প্রক্রিয়া, সংস্কার শেষ হয় না, কারণ আমাদের সময় পরিবর্তনে নতুন করে অনেক কিছু দেখতে হয়, সেই হিসাবে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। বিএনপি যেটা বলেছেন 31 দফা, অ্যাকচুয়ালি 2024 নির্বাচন যেটা আসছিল সেটাকে সামনে রেখে বিএনপি দিয়েছিল, যে নির্বাচনের আগে একটু বেশ আগে ম্যানিফেস্টো আকারে যে কথাটা পরে বলতো সেটা একটু আগে বলে ফেলেছিল। কারণ হচ্ছে যে বিএনপির পক্ষ তখন নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এরকম একটা অস্পষ্ট ঘোষণা, এটা তাহলে এটা ম্যানিফেস্টো আকারে বলতে পারতো, বাট নির্বাচন অংশগ্রহণের বিষয়ে স্পষ্ট ঘোষণা না থাকার সেটাকে সেভাবে বলেছে। তো তারপরে আমরা বলবো হ্যাঁ তারা তাদের 31 দফার মধ্যে যে কথাটা বলেছে অনেকগুলো ভালো কথা আছে, অনেক সুন্দর কথা আছে। আবার যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ঠিক 23 সন 24 সন এগুলো কিন্তু খুবই ডাইনামিক সময়, এত চেঞ্জ হয়েছে, এত পরিস্থিতি এসেছে, এবং সেই পরিস্থিতিতে আমার তো মনে হয় যে 31 দফার মধ্যেও কিছু জিনিস আরো কিছু সংযোজন বিয়োজনের বিষয় আছে, এবং ওই সংযোজন বিয়োজনে তারা রাজি।
তারা বলছে যে রাজনীতি দে আর এবং ওয়েলকাম। সে কথাগুলো মাঝে মাঝে এখন বলছিও, বাট যেটা বিষয় সেটা হচ্ছে সংস্কার শুধু কাগজে দলিল না, সংস্কারের বিষয় হচ্ছে সংস্কারগুলো কাগজে এনে মানুষের ম্যান্ডেট নিয়ে কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারও দরকার এবং কিছু প্রতিষ্ঠান স্থাপনও করা দরকার, তাহলে কিন্তু সংস্কারটা সাস্টেইনেবল হবে। না এলে শুধু কাগজে দলিল দিয়ে তো সংস্কার বহু কিছু হয়েছে পর্যন্ত, সেগুলো সেভাবে সাস্টেইন করেনি, সেটাও কিন্তু এর অংশ। একটা প্রাতিষ্ঠানিক সংস্কারও দরকার এবং নির্বাচন এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকে রাখার জন্য যে ধরনের প্রতিষ্ঠানগুলো স্থাপন এবং পুনর্গঠন দরকার, সেটাও কিন্তু সংস্কারের অংশ হিসেবে আসা ডক্টর আখতার হোসেন মজুমদার, আমি আবারও আসবো আপনার কাছে এবং তখন হয়তো বিচারের ব্যাপারগুলো জানতে চাইবো। অনেকে বিচারের ব্যাপার সামনে নিয়ে আসছে, সেটি কিভাবে দেখছেন আমি একটু শুনে আসি। ডক্টর এ কে মতিনুর রহমান, আপনি শুনছিলেন সংস্কার নির্বাচন প্রসঙ্গে দুজন বক্তার বক্তব্য, আপনার মূল্যায়ন শুনুন। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে সম্মানিত সহ-আলোচক এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটি দেখছেন। আপনি আজকের যে টপিক নির্বাচন করেছেন সেটি হচ্ছে নির্বাচন এবং সংস্কার, ঐক্য এবং অনৈক্য। আমি পয়েন্ট ধরে ধরে একটু আসি। তো এখানে প্রথম ইস্যু যদি আমি বলি ঐক্য, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতনের ক্ষেত্রে সবাই ঐক্য ছিল। তার মানে একটা ইস্যু ছিল যে আমরা শেখ হাসিনার পতন ঘটাবো এবং সেখানে সকল রাজনৈতিক দল, বিশেষ করে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি, যেটা আখতার সাহেব বলার চেষ্টা করেছেন, আমি একটু ওনার সাথে সংযোজন করে দিই। সেটি হচ্ছে বিএনপি প্রথম থেকেই নৈতিকভাবে সমর্থন দিয়েছেন এই আন্দোলনকে। উনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের জায়গাটা অনেক পরে গিয়েছে। এটা কেন গিয়েছে সেটা আমি একটু ব্যাখ্যা করি। কারণ যদি রাজনৈতিক দলগুলো সক্রিয়ভাবে প্রথম থেকে অংশগ্রহণ করত, তাহলে ছাত্রদের এই আন্দোলনটি একটা পলিটিক্যাল ব্যানার পেত। এটা রাজনৈতিক দলরা চান নাই। তারা চাচ্ছেন তো একটা অরাজনৈতিক ব্যানারের মধ্য দিয়ে সকল জনগণ সেখানে সম্পৃক্ত হোক। রাজনৈতিক দলগুলো যদি স্বতঃস্ফূর্ত হবে সেখানে অংশগ্রহণ না করতো, এই আন্দোলনটি সফল আপনি সহসা করতে পারতেন না। এটা নাম্বার ওয়ান। 2 নম্বর হচ্ছে এই কারণে সকল জনগণ কোনো না কোনোভাবে শেখ হাসিনার দ্বারা ভিকটিম ছিল, কোনো না কোনোভাবে। সে আপনার রিক্সা চালক থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে উপরের সমাজের উপর স্তর পর্যন্ত প্রত্যেকটি মানুষই ছিল। ওই কারণে ঐক্যটা ছিল শেখ হাসিনাকে পতন ঘটানোর ক্ষেত্রে। এটা গেল 1। 2 নম্বর এখন আসছেন, সেটা নির্বাচন এবং সংস্কারের ক্ষেত্রে অনৈক্য দেখা দিচ্ছে। খুব স্বাভাবিক কথা এটা, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা পৃথক পৃথক কিছু আদর্শ আছে, তাদের কিছু ম্যানিফেস্টো আছে, তাদের কিছু দর্শন আছে। সুতরাং সেটাকে কেন্দ্র করে এখন বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি ইলেকশন চাচ্ছে, যেটা দীর্ঘদিন যারা ইলেকশনের পক্ষেই বলছে। কারণ রাজনৈতিক দল তো ইলেকশনই চাবেন, কারণ একটা দল তো চাচ্ছে না যে ইলেকশন ছাড়া আমি ক্ষমতায় যেতে চাই, সে তো ইলেকশনই চাবেন। তার মানে এটি তো গণতান্ত্রিক একটি পদ্ধতির মধ্যে তারা যেতে যাচ্ছেন। এখন সেই ইলেকশনটি ক্ষেত্রে কিছু কিছু রাজনৈতিক দল হয়তো তারা বলছেন যে সেটি ডিসেম্বরে হোক, কেউ বলছে জুনে হোক, বা কেউ বলছে আরও পরে হোক। এখন এই জায়গায় একটা অনৈক্য আছে। অনৈক্য মানে আমি বলছি না অনৈক্য ঠিক না, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সেখানে কিছু তাদের নিজস্ব পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে একটা ভিন্নতা থাকতে পারে, কিন্তু ইলেকশনকে কেন্দ্র করে ইলেকশন চান না এরকম তো কেউ বলেন নাই। সময়সীমা নিয়ে একটা মতপার্থক্য এখন যেটা সেটা হচ্ছে এরকম যে আপনি দেখবেন যে যারা দেরিতে চায় তারা কেন দেরিতে চাচ্ছে। আচ্ছা, এখানে আমি এই জায়গায় একটু বলি। এই কথা বললে তো অনেকগুলো কথা আসবে। সেটা হচ্ছে ধরেন দেরিতে কে চাচ্ছেন। অতি সম্প্রতি যে রাজনৈতিক দলকে গঠিত হচ্ছে এনসিপি, তারা চাচ্ছেন যে সকল সংস্কার সম্পন্ন করে তারপর ইলেকশন। এখন আপনি তারই একটা অংশ কিন্তু সরকার। আমি যদি মনে করি যে এনসিপি বর্তমান সরকারের একটা ব্লেসিং রাজনৈতিক দল, যেটাকে অনেকে কিংস পার্টি যে বলার চেষ্টা করেছেন, আমি এই জায়গাতে ব্যাখ্যা দিচ্ছি এই কারণেই যে আজকে এনসিপির যিনি আহ্বায়ক হয়েছেন উনি কিন্তু তার কিছুদিন আগেই সরকারের একটা অংশ ছিল এবং তাদের আরও কিছু অংশ অলরেডি সরকারে রয়েছে। এবং আপনি যদি প্রধান উপদেষ্টার বক্তব্য শোনেন, তাহলে প্রধান উপদেষ্টা বলেছেন যে এই ছাত্ররাই তাদেরকে এখানে নিয়োগ দিয়েছেন, তাদের পছন্দের সরকার কিন্তু এটা। এখন সেই ক্ষেত্রে তারা বলছেন যে কখনো কখনো আমি দেখেছি যে এনসিপির যিনি আহ্বায়ক উনি বলছেন যে প্রশাসন আপনার বিএনপির পক্ষে কাজ করছে। এই কথাটি আসছে কয়েকদিন আগে। এখন এটি কন্ট্রাডিক্টরি। কেন? বিএনপি এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় নাই, বিএনপির কোনো প্রতিনিধিও সেখানে নাই। মানে আপনি বিগত 17 বছরে বিএনপির কোনো লোক তো ওখানে অ্যাপয়েন্ট হয় নাই, ইন্ডাকশন হয় নাই। এটা বিগত ফ্যাসিস্ট সরকারই হয়েছে। এখন 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপি মনার লোকেরা বিভিন্ন জায়গায় যারা বঞ্চিত ছিল, ভিকটিম যারা ছিল, তাদেরকে আপনি তো রাষ্ট্র চালাতে হবে। আপনি হঠাৎ করে তো ওভারনাইট কাউকে আপনি তৈরি করতে পারবেন না, কোনো না কোনো কাউকে নিয়ে আসতে পারবেন। মজার কথা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের যে অংশটা, সেই অংশ এখনও আপনি পরিত্যাগ করতে পারেন নাই।
আপনি রিমুভ করতে পারেন নাই। সেই কারণে তারা ইলেকশনটা লিঙ্গারিং করতে চান বলে আমার ধারণা, যে এবং তারা হয়তো রাজনৈতিক দলটাকে আরও গুছাতে চান, এটা একটা অংশ। আর একটা অংশ হচ্ছে যারা ইলেকশন গেলে আপনি নির্বাচনে হয়তো জনগণের ওই রকম ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুব কম, সে কারণে হয়তো অনেকে ইলেকশন চান না, আমার ব্যক্তিগত বিশ্লেষণ। আরেকটি ধারণা হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় গেলে যে সকল ফ্যাসিলিটিসগুলো আপনি পাবেন, আপনি আপনার বিভিন্ন জায়গায় সরকারি প্রতিষ্ঠান যেগুলো ডিস্ট্রয় হয়ে গেছে সেগুলো যদি আপনি সাজাতে চান, ওটা যদি আমি আগেই পেয়ে যাই তাহলে আমি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দরকার নেই তো, এবং সেটি একটা অংশ হয়তো পেয়ে গেছে। এই কারণে হয়তো অনেকে ইলেকশন চান না, এই কারণে অনেক ভিন্নতা থাকতে পারে। আমি সে কারণে মনে করি যে এটি বড় করে দেখতে চাই না। আমি মনে করি নির্বাচন ইস্যুতে কোনো না কোনোভাবে সকল রাজনৈতিক দল যদি রোডম্যাপ ঘোষিত হয় তাহলে সবাই নির্বাচনের মুখে যাবে। কারণ যারা এখন মানে কার্যকর রাজনৈতিক দল এই মুহূর্তে যারা আছে তারা আসলে ইলেকশন বিমুখ কেউ নন। আরেকটি প্রসঙ্গ আপনারা আসছেন সংস্কারের ক্ষেত্রে আপনি জানেন যে জাতীয় ঐক্যমত সংস্কার একটা কমিশন হয়েছে, এবং গতকালকে আমি একটা টক শোতে বলেছি, সেখানে আপনার সংস্কার তো প্রথমত দেখুন, সংস্কার তো এটি 1 মাসের মধ্যে 5 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে সব কিছু সম্পন্ন করে আপনি ইলেকশনে যাবেন, বিষয়টা কিন্তু এরকম নয়। আমি একটা উদাহরণ দিই। ভারতে এই যে যখন আপনার কংগ্রেস কি এই যে বিজেপি এখন যে মোদী সরকার, ওনারা গিয়ে বলেছেন যে আপনি এই জাতীয় সংস্কার সব সম্পন্ন করে তারপর ইলেকশনে আমরা যাব, তা কিন্তু তারা বলেন নাই। অর্থাৎ এটি ইলেকশন হবে এবং তার সাথে চলমান প্রক্রিয়া যাবে। এখন আপনি যে সকল ইস্যুগুলো নিয়ে আসছেন সংস্কারের ক্ষেত্রে, এখানে দেখুন যে প্রশাসনিক সংস্কার বলেন বা পুলিশ রিফর্মের কথা বলেন বা অন্য ইস্যুর ক্ষেত্রেই নির্বাচন বিষয়ক সংস্কার, বেসিক্যালি যে জিনিসটি আনতে হবে সেটি হচ্ছে যে আপনার সিস্টেম ডেভেলপ করতে হবে, একটা সিস্টেম। যেমন প্রশাসনিক সংস্কার যদি আপনি চান তাহলে একেবারে তৃণমূল থেকে শুরু করে সেক্রেটারিয়েট পর্যন্ত এই টোটাল প্রক্রিয়াটা একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, এবং এই সিস্টেমের মধ্যে আপনি ওভারনাইট আনতে পারবেন না। আপনি যদি মনে করেন সব কিছু আমি স্বাধীনতার পরে যেটি সম্ভব হয় নাই এটা আমি জাস্ট 1 বছরের মধ্যে সম্ভব করে তারপর ইলেকশন যাব, এটি এক ধরনের বাতুলতা ছাড়া আর কিছু না। আরেকটি জিনিস দেখেন যে আপনি বলেছেন এই কোশ্চেনটা যে 5 বছর শেখ হাসিনা যদি থাকতো তাহলে 29 সাল পর্যন্ত থাকতো, তো সুতরাং এই সরকার যদি 29 সাল পর্যন্ত থাকে তাহলে সমস্যা কোথায়? তাহলে শেখ হাসিনার সাথে এই সরকারের পার্থক্য কোথায়? আমি যদি বলি পার্থক্য তো থাকলো না। তো শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল, আপনি কি নতুন করে আরেকটা ফ্যাসিস্ট জন্ম নিয়েছে এখানে? বিষয়টি এটি মানুষ গ্রহণ করবে না। আরেকটি জিনিস আপনি দেখেন, সংস্কারের জায়গায় আমি আসি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর আপনি দেখবেন যে 75 সালের এই যে 7ই নভেম্বর যে সিপাহী বিপ্লব, এই বিপ্লবের পরে জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন তখন কিন্তু সংস্কার শুরু হয়েছে। কিভাবে? আপনি আমাদের যে সংবিধান, এই সংবিধানে কিন্তু অনেকগুলো রিফরমেশন নিয়ে আসা হয়েছে, যেখানে সংবিধানের যে 4টে মূলনীতি সেই জায়গায় কিন্তু আগের জায়গা থেকে পরিবর্তন, এটা সংস্কার হয়েছে। বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দেখবেন যে অনেকগুলো জায়গায় সংস্কার হয়েছে, নতুন নতুন মন্ত্রণালয় হয়েছে, এবং নারী শিক্ষার যে উন্নয়নটা, অর্থাৎ এই যে অবৈতনিক শিক্ষা, এটি কিন্তু ভিত্তিটা ওখান থেকে শুরু হয়েছে। এবং আপনি দেখবেন যে এবং স্বাস্থ্য খাতে আপনি একেবারে গ্রাম পর্যায়ে মানুষকে স্বাভাবিকভাবে তাদের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারেক রহমানের ক্ষেত্রে আপনি দেখেন যে উনি 31 দফা ঘোষণা করেছেন, এবং এই সাথে অনেকগুলো ইস্যুজ এখানে নিয়ে আসা হয়েছে, যে ইস্যুজের সাথে 5ই অগাস্টের পর পরিবর্তনের পরে নতুন নতুন ইস্যুজ আসতে পারে, যেটা বিভিন্ন জায়গায় আমি যতটুকু দেখেছি যে ওনার পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসছে সেটা হচ্ছে 5 অগাস্টের পরে এমন কিছু ইস্যু আসবে যেগুলো হয়তো এখানে সংযোজন করা হবে। তার মানে এটি কিন্তু সিল করা হয়নি, এখনও চলমান প্রক্রিয়া। তার মানে ওই সময় মনে হয়েছে 23 সালে এটি ঘোষিত হয়েছে, এখন 24 সালে শেখ হাসিনার পতন হয়েছে, এবং 25 সালে গিয়ে আপনি এটা কিন্তু নতুন করে রিফরমেশন হতে পারে, আরও নতুন কিছু সংযোজন আসতে পারে। আরেকটি জিনিস আপনি দেখেন যে বিএনপি আন্দোলন করেছে সেই শুরু থেকে। আপনি 14 সালে ইলেকশন আগে করেছে, 18 সালে করেছে, 24 সালে ইলেকশন আগেও করেছে। এখন এই আন্দোলনটাকে আপনি যেটা বলছেন যে বিএনপি ইলেকশন চাচ্ছে কেন, বিএনপি তো এখন ইলেকশন চাচ্ছে না, শুরু থেকে ইলেকশন চাচ্ছে। আমি মনে করি যে এই নির্বাচন এবং সংস্কার, এটি নির্বাচনও হবে, এবং আপনি যদি ঐক্যমতের কমিশন যদি কিছু রিফরমেশন রেখে যায়, এবং সেটা কিন্তু চলমান প্রক্রিয়া, পরবর্তীতে কিন্তু যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদেরকে কিন্তু ওরই ধারাবাহিকতায় কিন্তু সামনের দিকে অগ্রসর হতে হবে। কী কারণে? কারণ মানুষ দেখবে, আপনি আজকে অনলাইনে বা আপনি ওয়েবসাইটে এগুলো প্রকাশ করেন যে কারা আসলে কোন ইস্যুতে ঐক্য মত পোষণ করেছেন, কোন ইস্যুতে অনৈক্য মত পোষণ করেছেন, এটা জনগণ জানুক না আসলে কে কোন ইস্যুতে আসছেন। এবং আমি এখানে একটা উদাহরণ দিই আপনাকে, যে আপনি একটা জিনিস উল্লেখ
করতে গিয়ে হয়তো পুরোপুরি করেন নাই, সেটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কিন্তু একটা ইস্যু আছে। এবং সেখানে আপনি দেখবেন যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্টের যে অ্যাডভাইজারি বডি আছে, এই বডিতে কিন্তু একটা মিটিং আলোচনা হয়েছে। কিছু অ্যাডভাইজার চাইছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক, আবার কিছু অ্যাডভাইজার চাইছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হোক। এটাও তো জনগণ জানতে চায় কোন কোন অ্যাডভাইজার এই কথাগুলো একমত হয়েছেন, কোন কোন অ্যাডভাইজারগুলো একমত হন নাই। আমার কথা হচ্ছে এখন না, কিন্তু এনসিপি যেভাবে এই ব্যাপারে সোচ্চার, বড় রাজনৈতিক দলগুলোকে সে ব্যাপারে সোচ্চার, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, এখানে একটা জিনিস আপনাকে বলি, এটা আমার বলা উচিত এই কথাটা, যে অনেক সময় বলা হয় যে বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার একটা উদ্যোগ নিয়েছেন, এটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে। আমি যদি বিগত 17 বছরের আপনি একজন রাজনৈতিক সচেতন মানুষ, সাধারণ মানে কি বলে যায়, একটু সচেতন রাজনৈতিক মানে বিশ্লেষক, আপনি 17 বছরে বিএনপির মতো একটা রাজনৈতিক দল যে পরিমাণে নির্যাতনের শিকার হচ্ছে, এক একজন রাজনৈতিক নেতাদের প্রতি যে মামলাটা হচ্ছে, এটা আপনার অন্য কোনো রাজনৈতিক দলে এতটা হচ্ছে? এবং সে কোন যুক্তিতে, কোন অ্যাঙ্গেলে, কোন মানে আপনার ক্ষেত্রতে আপনি বলেন যে এটাকে বিএনপি আপনার কি বলা যায় আওয়ামী লীগকে পুনর্বাসন করবে? কারণ বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এটিকে আপনি মনে করেন যে আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের কোনো সুযোগ আছে? বাট আমি যেটা মনে করি যে আপনি যদি কোনো রাজনৈতিক দলকে প্রশাসনিক কোনো সিদ্ধান্তে ব্যান করতে চান, যেটা জামাত ইসলামকে করেছে, এটা কিন্তু সাধারণ জনগণ গ্রহণ করে নাই। আমার কথা হচ্ছে যে আপনি নির্বাচনের মধ্য দিয়ে তারা রাজনীতিতে থাকবে কি থাকবে না, এটা জনগণ ডিসাইড করবে। তো সুতরাং এটা তো আপনি একটা রাজনৈতিক দল বা আপনি সরকার, তাদের উপর এটা কেন চাপাবেন? সুতরাং জনগণকে ডিসাইড করতে দেন না কেন, তারা আসলে আপনাকে নির্বাচনে প্রত্যাখ্যান করবে যে আপনি রাজনীতিতে থাকবেন কি থাকবেন না। তবে আমি এটুকু বলি যে শেখ হাসিনা এবং তার যে দল, এটি নির্বাচনে বা আগামী রাজনীতিতে আসবেন এবং সেটা স্বাভাবিকভাবে জনগণ গ্রহণ করবে আমি বিশ্বাস করি না। কারণ যে ঘটনাটি ঘটিয়েছে, এটা আমার মনে হয় যে বিগত মানে আপনার মানে অতীত মানে এবং ভবিষ্যৎ যে রাজনৈতিক যে পরিমণ্ডল, বাংলাদেশের মানুষের ভিতরে যে গ্লানিটা রয়ে গেছে, এটা আওয়ামী লীগকে কোনোভাবে ক্ষমা করার কোনো সুযোগ। তবে কিন্তু আপনি যেটি বললেন যে তাদেরকে সুযোগ দেওয়া কিন্তু পৃথিবীর দেশে দেশে এই বিপ্লবোত্তর যারা পরাজিত হয়েছে তাদেরকে এভাবে সুযোগ দেওয়ার কোনো রেওয়াজ আছে কিনা, কিংবা সেটি করা যায় কিনা, সেই বিষয়টিও হয়তো বিবেচনা দাবি রাখে। আমি শুনবো আপনার কাছে, একটু শুনে আসি। যে জনাব সাইফ আলী খান, যেটি আমরা বলছিলাম যে ঐক্যমতের প্রশ্নে, যে ঐক্য অনৈক্য সংস্কার প্রশ্নে, সেই বিষয়ে বলবেন। পাশাপাশি যেটি বলছিলাম বিচারের ব্যাপারটি চলে আসছে, যখনই নির্বাচন তখন কেউ বিচারের প্রসঙ্গটিও আনছে, যে বিচারের ব্যাপার আপনারা কি ততটা সোচ্চার কিনা, কিংবা বলছেন কিনা। আবার এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও যেটি বলা হলো, এই দুটো বিষয় নিয়ে একটু আলাপ করবেন। আমি জুলাই বিপ্লব থেকে নিয়ে আমাদের 2007 সালের পর থেকে আমার দলের যত শহীদ ভাই আছে, বোন আছে বা মা যারা আর্তনাদ করছেন, যারা মৃত, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যা আহত পরিবার, নিহতের পরিবারদের তাদেরকে সইবার তৌফিক দান করুক। এই প্রশ্নে এসে আমি এই কথাটি কেন বললাম, আমি আপনাকে প্রথমে একটা হিসাব দিয়েছি, আমাদের ফেসবুক পেজেও এটা আমরা শেয়ার করেছি। আমাদের 4771 জন শহীদ হয়েছেন, গুমের শিকার হয়েছেন। আমরা নিজেরাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। দেখেন, এরপরে যখন শেখ হাসিনা সরকার মানে ফ্যাসিস্ট সরকার পতন হওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেবার পরে আমরা যেভাবে তাদের বিচার কার্য হওয়ার কথা ছিল, আমরা কি তা দেখতে পেয়েছি? আমরা বিরোধিতা কেন করব? আমার ভাইয়ের রক্তে রঞ্জিত রাজপথ, আমার মা বোনের আর্তনাদ আমরা কি করে ভুলব? কি করে সম্ভব? বিএনপি তো জনগণের পালস বোঝা দল, যে দল একেবারে ধান ক্ষেত থেকে উঠে আসা, ধরেন আমাদের ধানের শীষ আমাদের প্রতীক। তো সেই দল, যেটা গণমানুষের আস্থার একটি দল, সে দল কি করে এরকম নিপীড়নের বিচার চাইবে না? আমরা বারবার বলে আসছি, গত 8 মাস, সরকারের বয়স 8 মাস বা তার বেশি হয়েছে, বিচার প্রক্রিয়ার কতটুকু অগ্রসর আপনি বলেন? বিএনপির বিরুদ্ধে লাগা ছাড়া অথবা বিএনপি এই যে নির্বাচন সংস্কার এইসবের বিষয় ছাড়া আপনি বলুন বিচার কার্য কতটুকু হয়েছে? বিচারালয়ে আমাদের আইনজীবীদেরকে আন্দোলন করতে হচ্ছে স্বৈরাচারের দোসর বিচারপতিদের অপসারণের জন্য। কেন বলুন? তারাই কি বিচারের ক্ষেত্রে কোনোভাবে বিচার অন্তরায় না? সরকারে আমাদের বিশিষ্ট আইনবিদগণ রয়েছেন বর্তমান ইন্টারিম গভর্নমেন্টে। আপনার কি মনে হয়
আমি আপনাকে প্রশ্ন করছি যে বিচার কাজ শুরু করাটা খুব বেশি কঠিন, নির্বাচনের চেয়েও বেশি কঠিন, অথবা অন্য কিছুর চেয়েও বেশি কঠিন? এটা তো খুব সহজ ছিল। আমরা তো এতদিনে দেখতে চেয়েছিলাম যে অনেক বেশি বিচার কার্য অনেক বেশি অগ্রসর হবে। আপনি বলছেন বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হচ্ছে না, কেউ আমার কোনো ভাই বলছেন, কিন্তু নির্বাচন বিচারের যে সঠিক প্রক্রিয়াটা সেটাই তো শুরু করেননি এখনো প্রপারলি। তাহলে আমরা কেন বিচার চাইবো না? আমাদের বিচার না চাওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ আমরাই সবচাইতে বেশি বিচার চাই। কারণ একবারে আমি ধরেন আমাকে কেউ একবার গুলি করে মেরে ফেললো, সেটা একরকম ব্যথা, বাট আমরা 17 বছরের ব্যথা আমরা সয়ে আসছি। আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের সেগুলো তো বাদই দিলাম, গুম খুনের হিসাবটুকুই আপনি করুন, অত্যাচার নিপীড়ন, আমরা ঘরে ঘুমাতে পারিনি, ঘরে থাকতে পারিনি। তো আমার বাচ্চা একদিন আমাকে বাসায় যাওয়ার পর বলছে, বাবা তুমি কোথায় থাকো, আসো না কেন বাসায়? তো সেই অবস্থার মধ্য দিয়ে আমরা গিয়েছি। আসুন এবার অন্য একটা কি কোশ্চেন ছিল যেন? আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়, এটা আমার ভাই বলেছেন আরো ভালো করে। দেখুন, বিচার কাজ শুরু করার পরে আপনি যদি বিচার কার্য এগিয়ে নেন, বিচার কার্যই এর পরিণতি দিয়ে দিবে। আপনি ভাই এই খামাখা একটা প্রশ্ন তুলে দিলেন কেন যে বিচার আওয়ামী লীগের আমরা নির্বাচন করতে পারবে কি পারবে না? সেটা তো তাদের বিচার হবে, বিচার হলে পরে তাদের যে আওয়ামী লীগের দলের প্রধান, তারপরে যারা নেতারা আছে সবাই তো দোষী, সংগঠন হিসেবে দোষী হইতে পারে। তাহলে সেটা আপনি বিচার কাজ শুরুই করেননি। আপনি এখন একটা কথা বলতেই হয়, এক হুজুরের কাছে এক লোক গিয়েছে, হুজুর আমার বাচ্চা হয় না, আমাকে দোয়া করে দেন। তো সে হুজুর দোয়া করে দিল, একবার দুবার তিনবার চারবার দোয়াই করে দিচ্ছে বারবার। তো হুজুর জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমাকে এতবার দোয়া করে দিলাম, তোমার বাচ্চা হয় না কেন, ঘটনা কি, তোমার বউ কোথায়? তারা নিয়ে এসে, হুজুর আমি তো বিয়ে করিনি এখনো। বিষয়টা ওরকম হয়েছে। তো আপনি বিচার কাজই শুরু করেননি। আপনি বলছেন কেন যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় কি চায় না? ভাই আপনি ধোয়া তুলে তো লাভ নাই। কাজ করলে কাজ করার মতো করে করতে হবে, কাজটার শুরু থেকে করতে হবে, সেখান থেকে শুরু করে ফেলি আমরা, শুরু করা উচিত। বিচার ব্যবস্থা আপনি বিচার কাজ শুরু করা উচিত, এক্সট্রিমলি শুরু করা উচিত। না, সরকারকে নানা রকম পরিস্থিতিও তো মোকাবেলা করতে হচ্ছে, বিভিন্ন দাবি দেওয়া সরকারকে আমরা বিএনপি সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে। সরকারের কিছু উপদেষ্টাদের কথাবার্তা ছাড়া ওটা আমরা বাদই দিলাম। আমরা ডক্টর ইউনূসের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে এখনো পর্যন্ত আমাদের পার্টির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে নিয়ে আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দ এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে সঠিকভাবে, এবং তাদের এই প্রপার একটা সিচুয়েশন নির্বাচনের জন্য এবং জনগণের ম্যান্ডেট আদায় করার জন্য, অর্থাৎ জনগণের ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যত রকম কর্মকাণ্ড লাগে, যত রকমের সহযোগিতা প্রয়োজন আমাদের দল করতে প্রস্তুত। এটা আমাদের জনাব তারেক রহমান সাহেব 8ই আগস্টের ভাষণে প্রথম ভাষণেই বলে দিয়েছেন। সেই মেসেজটা এখন পর্যন্ত আপনি বাজিয়ে দেখুন, এখন পর্যন্ত ক্লিয়ার। ইভেন এখন পর্যন্ত আমাদের দল থেকে সেই সহযোগিতা রয়েছে। এখন বিএনপির তো সরকার পরিচালনা করছে না, তো আপনি যদি আমাকে বলেন আমরা বিচার চাই না, আপনি তো সরকারে আছেন, সরকারে যারা আছেন, সরকার তো বিচার শুরু করার দায়িত্ব, সকল কিছুর দায়িত্ব সরকারের। এখানে আপনি দেখেন, আপনি বিচার কাজ শুরু হয়নি প্রপার, তারপরে দেখেন বিচার কাজ যারা করবে এই সকল জায়গাগুলোতে ফেসিবাদের দোসররা রয়ে গেছে, প্রশাসনে বিভিন্ন জায়গায় ফেসিবাদের দোসররা রয়ে গেছে এখনো। তাহলে আপনি কি করে বিচার কাজটা করবেন, কি করে আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন বা কিছু, সেটা তো পরের প্রশ্ন। আর গণতান্ত্রিক একটা দল হিসেবে আমরা চাই যে কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবার যদি সেটা আইনি প্রক্রিয়া অবশ্যই হয়, বিচার কার্যের মধ্য দিয়ে হয়, সেটা ভালো। আমরা তো সরাসরি চাইবো না যে কোনো দল নিষিদ্ধ করে দিক, জি সরাসরি, বাট এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু শুনে আসি ডক্টর আখতার হোসেন মজুমদার, আপনি শুনছিলেন যে বিষয়গুলো আলাপ হচ্ছিল, এই যে বিচারের প্রসঙ্গটি বারবার আসছে, যখনই নির্বাচনের ব্যাপার আসে তখন সংস্কার যেমন বলা হচ্ছে, পাশাপাশি বিচারের প্রসঙ্গটিও সামনে আসে, কিন্তু বিচার কাজ তো যেটি বলছিলেন সাইফ আলী খান যে শুরুই হয়নি সেভাবে, এবং যেই জায়গায় কিছু দুর্বলতার কথাও বলছেন, আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় আমি একটু পিছন থেকে কথায় যে কথাটা করলেন জবাব আমি দেবো, তার আগে একটু জিনিস, আমার আগের দুই সহ-আলোচক যে কথাগুলো বলেছেন, বিশেষত আমার কথাকে একটু জোর দিয়ে আর একটু বলেছেন যারা বলেছেন আর কি, একটু বিষয় যেটা সেটা হচ্ছে আন্দোলনের ক্ষেত্রে আমি যে কথাটা বলেছি জনগণ আগে নেমেছে, নেতৃত্ব পরে নেমেছে, সেটা যেমন কৌশলের বিষয় হিসাবেও আমি মেনে নিতে রাজি আছি,
বাট এট দ্য সেম টাইম নিজের দলেরটাকে কৌশল মনে করবেন, অন্যদের গুলোকে কৌশল না বলে অন্যভাবে ব্যাখ্যা করা ঠিক হবে না। সবগুলোকে কৌশলের অংশ হিসেবে আপনাদেরকে চিহ্নিত করতে হবে যে বিভিন্ন দলের বিভিন্ন কৌশল থাকে। এখন এটা আমরা অনেক সময় আলোচনাতে শুনি যে নিজের অংশটাকে কৌশল মনে করছেন, অন্যদেরটাকে অন্যভাবে ব্যাখ্যা করছেন। সেটা যদি করা হয় তাহলে কিন্তু জনগণের যে আন্দোলন, স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেটার প্রতি ইনসাফ হবে আমার মনে হয়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা আমার কলেজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিনি যেটা বললেন, সেটা হচ্ছে যে বিশেষত যে বিষয়টা সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো কৌশলে নিয়েছে, বিশেষত যে এই কারণে যে রাজনৈতিক দলগুলোর সামনে আসলে হয়তো মানুষ নামবে না। এটা একটা সহজ স্বীকৃতি তিনি দিয়েছেন, আমি এটাকে ঠিক ওয়েলকাম করি। কারণ হচ্ছে বিএনপির কাছে সবচেয়ে সহজ যে জায়গাটা ছিল, তো এই সনের শেষ দিকে 24 নির্বাচনের যে তামাশা হলো, তার আগের যে সিচুয়েশনটা, মানুষ কিন্তু আমি দেখেছি বিভিন্ন এলাকার দলমত নির্বিশেষে কিন্তু বিএনপির সমাবেশে এসেছে। বিএনপির সমাবেশে যে মানুষগুলো এসেছে তারা শুধু বিএনপির লোক না, বিভিন্ন দলের মানুষও কিন্তু তারা এসেছে। তারা বিএনপিকে মনে করেছিল যে বিএনপি আন্দোলনটাকে একবার তীরে ফেরাতে পারবে, ঠিক সেখানে ফেরাতে পারেনি বলে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর উপরে মানুষের আস্থা নষ্ট হয়েছে এবং ছাত্রদের নেতৃত্বটা কিন্তু মানুষ সেভাবে ওয়েলকাম করেছে। আমি ঠিক এতটুকু ক্লারিফাই করলাম আগের জায়গা থেকে। পরে আরেকটা ক্লারিফিকেশনের যে বিষয়টা সেটা হচ্ছে যে বিশেষত বিচার বা জামাত বিএনপির একটা উদাহরণ তিনি দিলেন, বিশেষত আমার কলিগ, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আর বাংলাদেশে আওয়ামী লীগের সাথে যদি আপনি বিএনপিকে তুলনা করেন, কখনো আমি এখন বাংলাদেশের অন্তত প্রেক্ষিতে আওয়ামী লীগ বিএনপির পাশাপাশি আমি উচ্চারণ করতে চাই না। আমি আওয়ামী লীগ জামাত পাশাপাশি উচ্চারণ করতে চাই না। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ ঠিক তাদের কর্মসূচি কর্মনীতি 2011 সনে 12 সনের পর থেকে এটার পলিটিক্যাল পার্টির যে সংজ্ঞা, তার কোনোটার মধ্যেই কিন্তু আর পড়ে না। সুতরাং আপনি যখন 2025-এ এসে আওয়ামী লীগের সাথে ইকুয়েট করার জন্য আওয়ামী লীগ বিএনপি বলবেন, আওয়ামী লীগ জামাত বলবেন, এই কথাটাকে আমি সহজে মেনে নিতে পারি না। জামাতকে নিষিদ্ধ করেছিল সেটা তো ঠিক নিষিদ্ধ করার মতো পর্যায়ে তার কোনো জায়গায় ছিল না। ঠিক যে সময় নিষিদ্ধ করেছিল, পলিটিক্যাল ম্যান্ডেট থেকে শুরু করে মানে আইন শৃঙ্খলা বাহিনীর সাপোর্ট থেকে শুরু করে কোনো কিছু কিন্তু তার কাছে ছিল না। ঠিক সেই জায়গাতে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা এক না। যে জায়গা থেকে না, ওনারা হয়তো বলছেন যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ করার বিষয়টা, যেটি বিচারিক প্রক্রিয়া, কিন্তু সেটাকে যদি আপনি যখন ইকুয়েট করার সময় যখন এভাবে বলেন, তখন কিন্তু মানে আমার কাছে আওয়ামী লীগকে রাজনৈতিক একটা শক্তি হিসেবে আপনি এখন চিহ্নিত করতে চাচ্ছেন। আমি তো এটা খুব সহজে স্বীকৃতি দিতে চাই না ঠিক বর্তমান পরিস্থিতিতে। আওয়ামী লীগ বাংলাদেশের যে ভূমিকা রেখেছে গত 17 বছরের মধ্যে, অন্তত 12-13 বছর, শেষ 12-13 বছর, তাদেরকে আপনি কোন যুক্তিতে কোন সংজ্ঞা তাদেরকে পলিটিক্যাল পার্টি হিসেবে আপনি বলবেন? পলিটিক্যাল পার্টি হিসেবে তো বলার সুযোগ নাই। সে জায়গা থেকে একটা তাদেরকে পলিটিক্যাল সুযোগ দেয়া না দেয়া, এখন আপনি দেখেন আওয়ামী লীগ ঠিক যে অবস্থায় বিদায় নিয়েছে, অবশ্যই মানুষের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে বিদায় নিয়েছে এবং সেখানে কিন্তু সর্বদলীয় সর্বমতের মানুষ, আধিপত্যবাদ বিরোধী শক্তির সকল মানুষ একসাথে হওয়ার কারণে কিন্তু বিদায় নিয়েছে। এবং সেই বিদায় নিয়েটা আমরা যখন মাঠে ময়দানে ছিলাম, কে কোন মার্কায় ভোট দেয় সেটা কিন্তু আমরা তাকাই না, আমাদের পাশে একসাথে দাঁড়িয়েছে, সবাইকে আমরা আপন করে নিয়েছিলাম বলে কিন্তু এই আন্দোলনটা সাকসেসফুল হয়েছিল। তো সে জায়গা থেকে আওয়ামী লীগ যেভাবে বিদায় নিয়েছে, হ্যাঁ বিদায় নিয়েছে জনরোষে, সেটা ঠিক, কিন্তু তার অর্থ যেটাকে সে লুটপাট করেছিল সেটা একেবারে অটুট রয়ে গেছে প্রায়। সে যে অস্ত্রগুলো মানে যেভাবে সংগ্রহ করেছিল, অস্ত্রবাজ, আপনারা দেখেন অস্ত্র উদ্ধারের কোনো কার্যক্রম কিন্তু ঠিক ভালোভাবে হয়নি। এটাও মানে বর্তমান সরকারের অবশ্যই একটা দুর্বল জায়গা হিসেবে চিহ্নিত করতে হবে। এবং বিশেষত আমি তো বলবো যে পলিটিক্যাল পার্টিগুলোর এটা 1 নম্বর দাবি হওয়া দরকার ছিল। কারণ আপনারা যখন ইলেকশনে যাবেন, ভোটের মাঠে যাবেন, আপনাকে তো এসব পেশি শক্তি, আপনাকে এসব অস্ত্র এবং এর টাকাকে আপনাকে মোকাবেলা করতে হবে। বিএনপির মতো দল যারা, তারা কিন্তু ঠিক এই জায়গাটাতে আমি খুব কম বক্তব্য পাচ্ছি। আপনারা মনে করছেন জনগণের সাপোর্ট আপনাদের আছে, সে কারণে আপনারা এইভাবে হয়তো পার হয়ে যাবেন। হ্যাঁ, হয়তো পার হবেন, বাট এই অস্ত্র, এই কালো টাকা, এগুলো সমাজের মধ্যে রাজনীতিকে কিন্তু সুস্থ জায়গায় রাখবে না। সুতরাং এই বিষয়ে বক্তব্য অবশ্যই আমি আমার সহ আলোচকদের কাছ থেকে আমি আশা করি এবং অন্যদের কাছ থেকে আশা করবো যে বক্তব্য আসা দরকার, পলিটিক্যাল পার্টিগুলো থেকে সে বক্তব্য আসা দরকার। বিচারের যে জায়গাটা, যেহেতু আওয়ামী লীগ আর পলিটিক্যাল পার্টির জায়গায় থাকেনি, এবং আমি বলবো যে একেবারে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত, সে দলের সেন্ট্রাল পর্যন্ত যে জায়গায় আছে, বিচারের আওতায় প্রায় সবাই আসার মতো অবস্থায় হয়ে গিয়েছে। তারা ঠিক যেভাবে ভূমিকা পালন করেছে, সেই জায়গাতে বিচারটা একটা বিশাল বড় একটা জায়গার বিচার। তো সেই জায়গায় আমাদেরকে ঠিক পার্থক্য করতে হবে, কতটুকু বিচারের আওতায় আনবো আর কতটুকুকে আমরা রিকনসিলিয়েশনের আওতায় নিব, সেটার একটু চিন্তা করার বিষয় আছে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে বিচার শুরু করে নিয়ে এটা আমি স্বীকার করবো না। বিশেষত ট্রাইব্যুনালে যেভাবে বিচার হচ্ছে, বিচারের কার্যক্রম যেভাবে এগিয়েছে, বিশেষত আমাদের ফেসিবাদের মূল প্রতীক যিনি ছিলেন
তার বিরুদ্ধে যেভাবে বিচার এখন হচ্ছে, বিচার কাজটা যতটুকু আগাইছে সেটা বেশ ভালোই আগাইছে, বাট সাধারণভাবে মাঠ পর্যায়ে বিচারের যে জায়গাটা সেটা ঠিক ভালোভাবে আগায়নি। সেখানে আগানোর জন্য যে জায়গাটা, একটা হচ্ছে যে প্রথমত মামলা হওয়া লাগবে, দ্বিতীয়ত তদন্ত কার্যক্রমটাকে এগিয়ে নিতে হবে, তদন্ত কার্যক্রম আগাতে গেলে সেখানে সাক্ষী লাগবে, বিচারের স্বাভাবিক প্রক্রিয়া। আমরা তো আর সেই ক্যাঙ্গারো কোর্ট যেটা আওয়ামী লীগ সরকার ফেসিবাদী কায়দা যেভাবে বিচার করেছিল ঠিক সেই কায়দা তো আর বিচার করা যাবে না, সেরকম বিচারক হয়তো আমরা এখন পাবো না, তারা নিশ্চয়ই এখন আর সেই কাজে যাবে না, কারণ তারা পরিণতি দেখেছে এই ক্যাঙ্গারো কোর্টওয়ালাদের এবং ফেসিবাদী সরকারের পরিণতি দেখেছে, সেই জায়গায় যাবে না। সেই জায়গায় কিন্তু পলিটিক্যাল পার্টি যারা এই বিএনপি সহ জামাত সহ যারা মাঠ পর্যায়ে ফেসিবাদ বিরোধী শক্তি আছে তাদেরকে কিন্তু যথাযথ সাক্ষী নিয়ে আগাতে হবে। তদন্ত কার্যক্রম নিয়ে তদন্ত কার্যক্রম যারা চালাবেন, আমি দেখি তো পুলিশের যে জায়গাটা আছে, পুলিশ একটা তো প্রথমে একবারে পুলিশের টোটাল শৃঙ্খলায় ভেঙে গেল, এখনো ঠিক যে অবস্থায় আছে তারা কি আইন শৃঙ্খলা রক্ষা করবে নাকি তদন্ত কার্যক্রম আগাবে, ঠিক এই দুই জায়গার মধ্যে কিন্তু তাদের ব্যালেন্স করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। এটা বাস্তবতা স্বীকার করতে হবে, এটা ঠিক একেবারে তত্ত্বাবধায়ক সরকারের উপর পুরোটা ছেড়ে দিলে হবে না। যে অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমান যে সংখ্যা এবং তাদের মেন্টাল যে অবস্থা, তাদের মানসিক যে শক্তি, সে অবস্থায় আইন শৃঙ্খলা ঠিক এই অবস্থা রাখা আসলে খুব কঠিন। তার সাথে বিশাল মানে বড় আকারের বিচারের তদন্ত করা, এবং বলবো তো সব গ্রামেই তো আসামি হওয়ার মতো লোক আছে, সব ইউনিয়নে আসামি হওয়ার মতো লোক আছে। এখন এই বিচারের কার্যক্রমটা এটা নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর একটা সমন্বিত সহযোগিতামূলক মনোভাব দরকার, সাক্ষী দেয়া থেকে শুরু করে এই জায়গাতে কিন্তু আমার মনে হচ্ছে, আমি আগেও বললাম এখনো বলছি, রাজনৈতিক দলগুলোর একটা দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আপনার কাছে মনে হয় দেওয়ার দরকার, এবং আরো একটি ভূমিকা, তাদের আরো সরব ভূমিকা পালন করা। অসংখ্য ধন্যবাদ। আমি শুনে আসি প্রফেসর ডক্টর এ কে মতিনুর রহমান। আক্তার সাহেবের কথা একটু, উনি আমার মনে হয় যে আমার জায়গা থেকে আমার যতটুকু জ্ঞান বুদ্ধি, আমি যে কথাগুলো বলেছি উনি পরবর্তী যে ব্যাখ্যা দিয়েছেন, এটি মনে হয় আমার বক্তব্যকে উনি সঠিকভাবে উপস্থাপন করেন নাই। সেটি হচ্ছে যে বিএনপির সাথে বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগ কথাটা নিয়ে আসা। আমি ওখানে বলেছিলাম যে আপনি রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার চাইতে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সেটি ফ্যাসিস্ট বলেন, যেটা অলরেডি ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, সেটি রাষ্ট্র, যন্ত্র এবং সরকার সেই দায়িত্বটি গ্রহণ করতে পারে, যেহেতু তার কৃতকর্মের জন্য এই ঘটনাটি ঘটতে পারে। কিন্তু রাজনৈতিক দল থেকে যদি আপনি কোনো দাবি উত্থাপন করেন, সেটি খুব বেশি দূর পর্যন্ত আপনি এটাকে সাস্টেন করতে পারবেন না। আমি সে কথাটা বলার চেষ্টা করেছি। ওনার ব্যাখ্যাটা উনি ধরে নিয়েছেন যে আমি আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা বলেছি। এটি আমার মনে হয় আপনি বলছেন যে নির্বাচনে আসার ব্যাপার, কিংবা তাদের যদি তারা ভোট না পায় তাহলে জনগণ যদি প্রত্যাখ্যান করে, উনি এখন সম্ভবত ক্লিয়ার হয়েছেন। জি, আরেকটা কথা উনি বলেছেন, সেটার একটু উত্তর দিয়ে রাখি। সেটা হচ্ছে উনি বলছেন যে বিচার কার্য, যে রাজনৈতিক দলগুলো ফৌজদারি অপরাধের বিচার রাজনৈতিক দল করে না, এটির দায়িত্ব তো রাষ্ট্রের। আপনি সহায়তা করবে রাজনৈতিক দলগুলো, সমর্থন দিবে, মানে এই কার্যক্রমগুলো সাক্ষী সাবুত যে কোনো জায়গায় যেন একা পুলিশের পক্ষে সেটা সম্ভব নয়। মজলিস ভাই আমাকে একটু বলতে দেন। জি প্লিজ। যেমন ধরেন যে বিএনপির একটা লোক চাঁদাবাজি করছে, তাহলে বিএনপি যদি ওই ব্যক্তিকে যদি ওন করতো, ওনাকে দলকে বহিষ্কার করা হচ্ছে, বিএনপি কী করতে পারে, বা যে কোনো একটা রাজনৈতিক দল কী করতে পারে, দল থেকে তাকে বহিষ্কার করতে পারে, সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করতে পারে। এই কাজটা করছে, এবং করে তাকে বলে নাই যে তোমাকে এটা করলাম কিন্তু তুমি ভেতরে ভেতরে কাজ করো, তা বলে নাই, তা কিন্তু করছে না, মানে তাকে ডিজন করছে। তাহলে সাথে সাথে রাষ্ট্রের কাজ কি, যেহেতু সে ক্রিমিনাল, তাকে রাষ্ট্র আইনের আশ্রয় নিয়ে আসতে পারে। তখন যদি বিএনপি তাকে সমর্থন দেয় বা কোনো রাজনৈতিক দল সমর্থন দেয়, যদি দেয়, তখন আপনি তার সমালোচনা করবেন যে আপনি ডাবল স্ট্যান্ডার্ড করছেন, সেটা তো করছে না। তো সুতরাং ফৌজদারি কোনো অপরাধের কাজ রাজনৈতিক দলের কাজ না, এটি রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের হাতে সে পাওয়ারটা আছে, রাষ্ট্র সে আইন অনুযায়ী তার ব্যাপারে ব্যবস্থা নিতে। কিন্তু উনি বলছেন বিশেষ পরিস্থিতিতে পুলিশের এখন যা অবস্থা, তাতে কি রাজনৈতিক দলগুলোর আরো দায়িত্বশীল ভূমিকার পরিচয় দেওয়ার সুযোগ আছে? এটা উনি ওনার জায়গা থেকে বলছেন, উনি হয়তো ওনার জায়গা থেকে বলছেন, আমি ওনার জায়গা থেকে বলি, আমি আমার জায়গা থেকে বলছি। সেটা হচ্ছে পুলিশের এত ঘটনার পরও, পুলিশ তো বেসিক্যালি একটা শব্দ আপনি শোনেন নাই যে পুলিশ লীগ, এই কথাটা আগে শোনেন নাই, আগে শুনেছেন পুলিশ রাষ্ট্রীয় বাহিনী হচ্ছে। আপনি পুলিশও কিন্তু প্রজাতন্ত্র কর্মচারী, মানে প্রশাসনে যারা কাজ করেন, একটা হচ্ছে জনপ্রতিনিধি, একটা হচ্ছে প্রজাতন্ত্রের প্রতিনিধি, তাই না, যারা সরকারি চাকরিতে করেন। এখন আপনি পুলিশকে যদি আপনি পলিটিক্যাল ইন্টারফারেন্স থেকে অফ রাখেন, মানে নিউট্রালি কাজ করতে দেন, তাহলে পুলিশ দায়িত্বশীল আচরণ করবে। কী কারণে? সবগুলো করবে, কারণ কিছু লোক তো স্টার হয়েছে,
হাসিনের ফ্যাসিস্ট স্টার হয়েছে না, আপনি বিপ্লব সরকারের কথা বলতে পারেন, হারুনের কথা বলতে পারেন, বেনজিরের কথা বলতে পারেন, যারা ওপেন পলিটিক্যাল বক্তব্য দিয়েছে, এটা স্টার হচ্ছে, নিজেরা হতে চাইছে। কিন্তু অসংখ্য পুলিশ অফিসার আছে যারা অনেক যোগ্য, অনেক কোয়ালিফাইড, তাদেরকে আপনি সাপ্রেস করে রেখেছেন, ওএসডি করে রেখেছেন, অথবা একটা লেস ইম্পর্টেন্ট জায়গাগুলো রেখেছেন। তার মানে হচ্ছে যে এটিকে ব্যবহার করেছেন এবং পুলিশ লীগ হিসেবে পরিচিতি আখ্যায়িত হয়েছে। এরপরও 5 তারিখের পর এখনও রাষ্ট্রীয় ব্যবস্থায় পুলিশ কিন্তু তার একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ব্যাপক খারাপ হয়েছে, বিষয়টি এরকম না। আপনি এর ভিতর থেকে কিন্তু এই সংকটের জায়গা তারা মোকাবেলা করেছে, কোনো সন্দেহ, এটা আপনি অ্যাপ্রিসিয়েট করতে হবে। কিন্তু পুলিশকে যদি আপনি সুরক্ষা না দেন, আপনি তার যদি চাকরির নিশ্চয়তা না দেন, তাহলে তার কাছ থেকে বেটার সার্ভিস আপনি কিন্তু পাবেন না। তো সুতরাং আমি মনে করি এই যে সংস্কারের যে জায়গাটা, এই জায়গাতে যদি পুলিশ রিফরমেশন, পুলিশ বাহিনীর পক্ষ থেকে কিছু রিকমেন্ডেশন আসা উচিত। কারণ তারা আসলে কোন কোন জায়গায় ফেস করে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই আপনাকে। ধরুন আমাদের যে ট্রাফিকিং সিস্টেম যারা দায়িত্ব পালন করে, ধরেন মহিলা পুলিশ যারা, আপনি দেখেন যে মহিলা পুলিশ রাস্তায় দাঁড়িয়ে যখন ট্রাফিকিং করছে, তার যে একটা লেজার পিরিয়ড থাকে, তার যে আপনার কি বলা যায়, মানে আমি আরো একটু খোলামেলা বলি, যেমন ওয়াশরুমে যেতে হয়, আপনি এই ওয়াশরুমে যাওয়ার কোনো ব্যবস্থা কি বাংলাদেশে আছে? অর্থাৎ আমি যেটা মনে করি যে পুলিশের কাছ থেকে যে বেটার সার্ভিস আপনি পেতে চান, তাহলে তাকে কিন্তু এই সাপোর্টগুলো আপনার দিতে হবে এবং সেই রেকমেন্ডেশনগুলো পুলিশের পক্ষ থেকে আসা উচিত। তা আমার ধারণা যে এটা পুলিশের পক্ষ থেকে রেকমেন্ডেশন আসছে কিনা আমি জানি না। আমি মনে করি সংস্কার কমিটি যারা কাজ করছেন, আমি ব্যক্তিগত জায়গা থেকে বলতে চাই যে পুলিশের পক্ষ থেকে রেকমেন্ডেশন আসলে এবং সেটাকে আমলে নিয়ে আসা। আরেকটু হচ্ছে পুলিশকে সুরক্ষা দিতে হবে। আমি নিউট্রালি কাজ করতে চাই। পুলিশ কারো না কারো নিয়ন্ত্রণে থাকবে। আপনি পুলিশকে একেবারে আপনি আইনের ঊর্ধ্বে দিবেন তা কিন্তু না। একটা মনিটরিং সেল থাকবে, একটা কমিশন থাকবে যেটা মনিটরিং করবে। সেটা হতে পারে অ্যাপিলেট ডিভিশন বা সুপ্রিম কোর্টের যে কোনো একটা লয়ারকে দিয়ে, জাজকে দিয়ে আপনি কমিটি করেন, পুলিশের একজন সদস্য রাখেন, অন্য প্রশাসন থেকে রাখেন, তাহলে হবে কি একটা সিস্টেম আপনি দাঁড় করতে পারবেন। এই কথাগুলো বলে, বিচার কার্যের কথাগুলো বলে নির্বাচনকে আপনি লিঙ্গারিং করবেন, এটি কিন্তু উদ্দেশ্য কিন্তু খুব, আমাকে কথা বলতে দেয়, আমি তো কথা বেশি বলি না, বলতে দেয় আমাকে কথাগুলো। আমি মনে করি যে এইগুলো কথা বলে নির্বাচনকে বিলম্ব করা, এটি যদি ইন্টেনশন হয়, তাহলে সেটি 1/11 সময় কিন্তু 2 বছর লিঙ্গারিং করা হচ্ছিল, কিন্তু ফাইনালি কিন্তু টিকতে পারে নাই। কেন? কারণ যখন ইকোনমিটা ধস নেওয়া শুরু করলো। আমি যেটা মনে করি, বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, আপনি যত ওই যে আপনার কি বলা যায়, এই যে বিনিয়োগের যে সামিট কিছুদিন আগে হলো, ওই ইনভেস্টর সামিট, আপনি ততক্ষণ পর্যন্ত বিনিয়োগ হবে না দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, যতক্ষণ পর্যন্ত পলিটিক্যাল সেটেলমেন্ট না আসবে, যতক্ষণ পর্যন্ত পলিটিক্যাল একটা স্থিতিশীলতা না আসবে। এবং পলিটিক্যাল স্থিতিশীলতা তখনই আসবে যখন আপনি ইলেক্টেড গভর্নমেন্ট আসবে। তো সুতরাং আমি মনে করি বাংলাদেশের, আমি এই জায়গায় আর্জ করতে চাই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে এবং বিশেষ করে বড় রাজনৈতিক দলের কাছে, যেগুলো তারা মিন করে সংস্কারের কথা বলেছেন বা যে সমস্ত জায়গায় তারা পজিটিভ মন্তব্য করেছেন, কিছু কিছু জায়গাতে তারা আলোচনার কথা বলেছেন, কিছু কিছু জায়গায় হয়তো তারা মানে ভিন্ন মত পোষণ করেছেন, থাকতে পারে। সেই সব কিছুকে সাম আপ করে আমি মনে করি যে দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে এবং সামগ্রিকভাবে দেশের নিরাপত্তার স্বার্থে সকল রাজনৈতিক দলগুলোকে একটা ঐক্যমত এসে নির্বাচনকে সামনে গ্রহণ করে এবং এই ফ্যাসিস্টের যে ধ্বংসলীলা বাংলাদেশে, এটিকে দাঁড়িয়ে যদি আপনি সব জায়গায় এটিকে যাত্রা শুরু করতে চান ইতিবাচকভাবে, তাহলে সবাইকে ঐক্যমতে আসতে হবে। এটা হলো এক। এবং আমি মনে করি অপর রাজনৈতিক দলগুলো এই ঐক্যমতে আসবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং যতই আপনার সাইড থেকে আপনি কথা বলুক না কেন যে বিচার কার্য সম্পূর্ণ হওয়ার পরে ইলেকশন, সংস্কার সম্পূর্ণ না হওয়ার পরে ইলেকশন, আমার কাছে মনে হয় এগুলো বাতুলতা ছাড়া আর অন্য কিছু নয়। আমার মনে হয় যে দিন শেষে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসবেন এবং নির্বাচনটা যথাসময়ে হবে বলে আমার ধারণা। যদি নির্বাচনটা যথাসময়ে না হয়, আমি এটুকু আশঙ্কা করতে পারি যে বাংলাদেশের রাজনৈতিক সামাজিক যে পরিমণ্ডল, এটি আমার মনে হয়, আমি আশঙ্কা করি যে এটি স্বাভাবিকভাবে অস্থিতিশীলের দিকে যাবে। এবং আমার ধারণা যারা এখন ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বে আছেন, তা কেন ইন্টারিম গভর্নমেন্টের যে কনসেপ্টটা, এই কনসেপ্ট কিন্তু আপনার লম্বা সময় ক্ষমতা থাকে না। ইন্টারিম গভর্নমেন্টের কোনো কথাই কিন্তু সংবিধানে নাই। তা আপনি যদি এখানে আইনের জায়গায় আসেন, তাহলে আপনি দেখবেন যে 13 অ্যামেন্ডমেন্টে 106 একটা রেফারেন্স আছে, যেটা কিন্তু সুপ্রিম কোর্টের রেফারেন্সে রিপ্লেস করা হয়েছে। এবং সেখানে আপনার কেয়ারটেকার ফরমেশন ছিল আগে, ওইটারই রিপ্লেসমেন্ট হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। তার মানে তার কাজটাই হচ্ছে সুষ্ঠু, নিরপেক্ষ
এবং একটি নির্বাচন উপহার দেওয়া এবং তার জন্য একটা পরিবেশ তৈরি করা এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিছু সংস্কার আনয়ন করা। তার পরবর্তীতে অন্য যে বিগ কাজগুলো আছে সেগুলো নির্বাচিত সরকার যারা আসবেন তাদের কাছে আপনি একটা গাইডলাইন দিয়ে রাখবেন এবং তারা পরবর্তীতে এই কাজগুলো অগ্রসর করবেন ধারাবাহিকভাবে। কারণ নির্বাচন না হওয়ার কারণে কিন্তু ফ্যাসিস্টের জন্ম হচ্ছে। এই ফ্যাসিস্ট কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পরে স্বৈরাচারের জন্ম হয়েছে, কিন্তু ফ্যাসিস্টের জন্ম হয় নাই। কিন্তু ফ্যাসিস্টের জন্ম হয়েছে শুধুমাত্র এই 17 বছর 3টে ইলেকশন না হওয়ার কারণে, জনগণের ভোট দেন নেওয়ার কারণে। আপনি যদি ইলেকশনটা রেগুলার করেন, জনগণের কাছে যদি রাজনৈতিক দলকে যেতে হয় তার ম্যান্ডেট নেওয়ার জন্য, তাহলে এই ফ্যাসিস্টের জন্ম হবে না আমার বিশ্বাস। আমার মনে হয় যে এখানে আমি শেষ করি। অসংখ্য ধন্যবাদ। আমরা সাইফ আলী খান, আমরা শেষের দিকে এসেছি অনুষ্ঠানে। যে একটি খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এসেছে যে আমরা তো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন চাই, গ্রহণযোগ্য নির্বাচন চাই, কিন্তু যেই যে আমাদের চাওয়া সেই জায়গাতে একটা বড় অন্তরায় হয়ে যায় অর্থ, পেশি শক্তি এবং যেটি বলছে অস্ত্র, সেগুলো সেই জায়গায় অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে কিংবা আমরা তো সবাই বলি অর্থ পাচার, আওয়ামী লীগের সময়, বিগত সরকারের সময়ে যে অবস্থা হয়েছে, তাদের হাতে এখন যে পরিমাণ অর্থ রয়েছে সেগুলো রেখে বা একটি সুষ্ঠু নির্বাচনের পথে কি আসলে অন্তরায় তৈরি হয় কিনা আপনার কাছে কি মনে হয়? দেখুন, অবৈধ অস্ত্র এবং অবৈধ টাকা যেটা আওয়ামী লীগের রয়েছে সেটা অবশ্যই অন্তরায় করতে পারে। এখন যে ডক্টর আখতার হোসেন মজুমদার তুলেছিলেন কথাটি, ফ্যাসিস্ট পতনের পরে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব নেওয়ার কারণই হচ্ছে এগুলোকে সমাধান করা, অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা এবং বিচার কার্যের মধ্য দিয়ে যে সকল টাকা পাচার হয়েছে এবং কোন কোন ওয়েতে তারা সেগুলো ইউজ করতে পারে, এখানে কারা কারা তাদের এজেন্ট রয়েছে বা কারা এখানে রয়েছে, কোন মাধ্যম দিয়ে আসে। দেখুন, সরকারের পুলিশের বিশেষ কিছু শাখা আছে, উইং আছে, তাদের কাছে এরকম সিআইডিতে আছে, স্পেশাল ব্রাঞ্চে আছে এবং আরও গোয়েন্দা সংস্থাদের কাছে আছে। এই সকল অর্গানগুলো যদি প্রপার ফাংশন করে, হ্যাঁ, তাহলে কিন্তু এগুলো ইটস নট টু ডিফিকাল্ট। আমি মনে করি ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। আর আমাদের পুলিশ বাহিনীর সেই সক্ষমতা এখন রয়েছে, আমাদের ভাই যেটা বললেন অবশ্যই রয়েছে, এখনও এই অবস্থায় রয়েছে। এখন এই জায়গাটায় আমরা শুনেছি কেউ এইরকম সেরকম বাণিজ্য অথবা এরকম সেরকম আদেশের কারণে পুলিশের মধ্যে অনেকটা কিছুটা ভীতি কাজ করছে, হ্যাঁ, ডিপ্রাইভ হচ্ছে কেউ। এখন এই জায়গাটাও কিন্তু আপনি দেখেন নির্বাচিত সরকারের প্রয়োজন, তাহলে তারা একটা শক্তি নিয়ে অগ্রসর হতে পারে। কেমন? তো সেই জায়গায়ও নির্বাচনের প্রয়োজন, তাহলে পরবর্তীতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে। আমি এই পয়েন্টটা আবার আসছি পরে, বাট আমি এখানে অস্ত্র আর ইসের কথাটা বলে যাচ্ছি। জি, দেখুন, এই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিভিন্নভাবে যোগাযোগ রক্ষা করে তারা বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে, তারা মিছিল শুরু করছে। আমরা কোথাও দেখছি, কোথাও 1 মিনিট, কোথাও 2 মিনিট, এমন করে কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আপনি বলেন তো এগুলো ঠেকাতে পেরেছেন সরকার? আমাদের হয়তো বা দেখা যায় ছাত্রদল বা আমাদের ছাত্ররা বা আমাদের সাধারণ মানুষই কিন্তু এগুলো প্রতিহত করছে। আমি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দোষ দিব না, আবার সরকারের এখানে আমার মনে হয় রয়েছে, তাদেরকে এটার জবাবদিহি করতে হবে অবশ্যই। আপনি যদি বিচার কার্য প্রপারলি শুরু করতে পারতেন প্রতিটি জেলায়, আপনি সেন্ট্রালি হলে তো হবে না, প্রতিটি জেলায়, প্রতিটি থানায়, প্রতিটা ইউনিটে আমাদের বিএনপি নেতা কর্মীরা বসে আছে সহযোগিতা করার জন্য। আমাদের বিএনপি অফিসে এই মামলার তথ্য দেওয়ার জন্য আমাদের একজন সাবেক পুলিশ কর্মকর্তা রয়েছেন, এই কাজেই নিয়োজিত রয়েছেন, তিনি সকল মামলাগুলো দেখেন। তাহলে সরকার যদি সহযোগিতা চায়, আমাদের প্রতিটা উইং, আমাদের প্রত্যেকটা কমিটি করতে প্রস্তুত আছে, করবে। আমাদের ওই এক ভাই যেটা বললেন। এখন আসুন, তার মানে এই ক্ষেত্রে আপনার সরকারের সদিচ্ছাটাই যথেষ্ট, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থের অপব্যবহার যেটা করে অস্থিতিশীল করতে চায় সেটা। আর আরেকটা আপনি বলেছেন হলো কি বিষয়টা যেন? না, আমি এই অর্থের ব্যাপার আর অবৈধ অস্ত্র এই দুটির বিষয় বলেছি। এখানে আমি শেষ করে দিই আপনাকে নির্বাচনের বিষয়টা বলে। দেখুন, নির্বাচনী ভীতি, আমার ভাই বলে গেছে, একটু তার সাথে সংযোজন করি, নির্বাচনের ভীতি হাসিনাকে ফ্যাসিস্টে রূপান্তর করেছে। সুতরাং আমরা আর অন্য কারোর মধ্যে নির্বাচনের ভীতি দেখতে চাই না। আমরা একাট্টা হয়ে
ঐক্যমত্যের ভিত্তিতে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের দেশনায়ক তারেক রহমান অত্যন্ত ভিশনারি নেতৃত্ব, তিনি আগামীর বাংলাদেশকে একেবারে স্বচ্ছ এবং সুন্দর একটা দেশ হিসেবে গড়ে তুলতে চান। তার রাজনৈতিক মেধা দিয়ে এবং বাংলাদেশের যত মেধাবীরা রয়েছেন একেবারে ওই যে শিক্ষার্থীদের থেকে নিয়ে সিনিয়র পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রের আপনার বিজ্ঞজনদেরকে নিয়ে আমাদের সরকার গঠন করতে চাচ্ছেন তিনি। এই জন্য বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট আরও বিভিন্ন সংস্কারের মধ্য দিয়েই আমরা দেশকে সুন্দরের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং সেটা কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই নির্বাচিত সরকার হতে হবে, এর বাইরে কিন্তু ধন্যবাদ সম্ভব নয়। ডক্টর এ কে মতিউর রহমান, আমি আপনার কাছে শেষ রিমার্ক শুনবো, কিন্তু একটু শুনে আসি আখতার হোসেন মজুমদার। অধ্যাপক আখতার হোসেন মজুমদার, শেষ করব আমরা, যে আপনার কনক্লুডিং রিমার্ক শুনবো। জি না, কনক্লুডিং রিমার্কস, থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে আমার সহ আলোচকবৃন্দের সাথে আমাদের আলোচনার বেশিরভাগ জায়গায় মিলের জায়গা রয়েছে। একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে দেশের যে পরিস্থিতি বিশেষত 24 বিপ্লবের পরে হয়েছে, সেই পরিস্থিতিতে ঐকমত্যের খুবই দরকার ছিল, যেমনটা ঐকমত্য ছিল বিপ্লবের সময়ে। জি, আমাদের রাজনৈতিক দলগুলো, আমার কাছে মনে হয়েছে, আমি ঠিক দল বিশেষের নাম বলছি না, সবগুলোকেই বলবো, তারা দায় এড়ানোর চেষ্টা করেছে যে একটু সাময়িক পরিস্থিতিতে সামাল দিয়ে একটা সরকার, আমরা পরে ইলেকশনের মধ্যে ক্ষমতায় যাব। তার চেয়ে ভালো দরকার ছিল জাতীয় সরকারের মধ্যে দিয়ে ঐকমত্যটা তখনই শো করা দরকার ছিল। তাহলে পরে আমার মনে হয় জনগণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে প্রশাসনের সবাই একটা আস্থা পেত। আপনারা সবাই জানেন, বোঝেন, যেটা সেটা হচ্ছে কোনো সরকারের যখন সময় শেষ দিকে আসে নির্বাচিত সরকারের, তখনও কিন্তু তার কথা বাহিনীগুলো শুনতে চায় না, প্রশাসন শুনতে চায় না। তো যে সরকারের আমরা যদি মনে করি যে 6 মাস পরে চলে যাবে, তাইলে সেটিং সাইডকে কে আনুগত্য করবে? তো সুতরাং এই বিষয়টা আপনাদের সবাইকে বুঝতে হবে যে ঐকমত্যের জায়গাটা শুধু এখন না, এটা ঠিক বিপ্লবের পরে পরেই একটা জাতীয় সরকার হলে পরে আমি আমার দায়িত্ব, জাতীয় মানে রাজনৈতিক দলগুলোকে আমি বলবো যে তারা দায়িত্বশীলতার পরিচয় দিতেন এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর এ কে মতিউর রহমান। 30 সেকেন্ড শেষ করুন। তার অ্যাক্টিভিটির ক্ষেত্রে তার ভূমিকা রাখতে পারতো। ধন্যবাদ দিন। ধন্যবাদ মজুর ভাই আমাকে সর্বশেষ সুযোগ দেওয়ার জন্য। আমি এখানে শেষ রিমার্ক যেটা আপনি চাচ্ছেন সেটা হচ্ছে, আমি বলবো যে নির্বাচন সংস্কার, কারণ নির্বাচনও যেমন খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সংস্কারও গুরুত্বপূর্ণ, এবং এই নির্বাচন এবং সংস্কার ইস্যুতে আপনি ঐক্য এবং অনৈক্যর কথা বলেছেন, যেটা আমি পূর্বপর ব্যাখ্যা করেছি। আমার ধারণা যে এই দুটিকে কেন্দ্র করে, যেহেতু এখন ফ্যাসিস্ট বাংলাদেশে রাজনৈতিকভাবে নাই, সুতরাং নির্বাচন ঘোষণা এবং রোডম্যাপ এটি মনে হয় দিলে বাংলাদেশে একটা স্ট্যাবিলিটি আসবে, যে সকল রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখীতে চলে যাবে, এবং সেই দিকেই মনে হয় সরকারকে অগ্রসর হওয়া। আর যখনই আপনি এই প্রেসক্রাইব টাইমটাকে লিঙ্গারিং হবে, তখন অনেকগুলো ছোট ছোট প্রবলেমগুলো বড় আকারে ধারণ করবে এবং অনিশ্চয়তা তৈরি হবে। আমার বিশ্বাস তাতে দিন শেষে সাধারণ জনগণ, দেশ ক্ষতিগ্রস্ত হবে। যারা আজকে ইন্টারিম গভর্নমেন্টে আছেন তারা অত্যন্ত সুবুদ্ধিসম্পন্ন এবং পণ্ডিত মানুষ, এবং তাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ আসলে এমন কিছু প্রত্যাশা করে না যেটি হয়তো অনাকাঙ্ক্ষিত একটা জায়গায় যাবে। এই ইস্যুকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দল অপরাপর বাংলাদেশের সকল জনগণ ঐক্যমত আসবেন, এবং দিন শেষে আমরা বাংলাদেশকে প্রকৃত অর্থেই একটি সুন্দর বাংলাদেশে দেখতে চাই, যে বাংলাদেশের জন্য অসংখ্য শিক্ষার্থী জনগণ রক্ত দিয়েছে। এটি আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।